নমস্কার, স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর পার্ট টুর যে সমস্ত 5 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের কাছে উপস্থাপনা করব বলেছিলাম, আজ তোমাদের কাছে তো উপস্থাপনা করব এবং তোমাদের আগে 2 থেকে 3 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছি, তার উত্তর, এছাড়াও 5 নম্বরের পার্ট 1-এর প্রশ্ন উত্তর দিয়েছি। আজ তোমাদের সামনে পার্ট 2 যে সকল গুরুত্বপূর্ণ ওই অধ্যায় থেকে কোশ্চেনগুলো রয়েছে তার উত্তরগুলো অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, স্কিপ না করে। এবারে দেখো, এই 4 দাগের কোশ্চেন আছে। আগের দিন আমি তোমাদের 3টা 5 নম্বরের কোশ্চেন দিয়েছিলাম, তার উত্তর। আজকে 4 দাগ থেকে তোমাদের কোশ্চেন উত্তর দেওয়া আছে। অষ্টম শ্রেণী 4র্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, পার্ট 2। আগের দিন পার্ট 1 ছিল, এটা পার্ট 2। মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য বা শর্তাবলী ও ফলাফলগুলি কী ছিল? পরীক্ষায় তোমাদের শুধু বৈশিষ্ট্য আসতে পারে বা ফলাফলও আসতে পারে। হয়তো দেখা যাবে 2 নম্বরে হয়তো বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে বা 2 নম্বরে ফলাফল দিয়ে দিয়েছে। আবার এই ফলাফলগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, সুফল ও কুফল। দেখা যাবে হয়তো সুফল দিয়ে দিয়েছি 2 নম্বরের জন্য, আবার হয়তো কুফল দিয়েছে 2 নম্বরের জন্য। আচ্ছা, অথবা মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে লেখো, এরকম টিকা আসতে পারে। তাহলে প্রথমে কী লেখো? ভূমিকা। উত্তর পশ্চিম ভারতে কোম্পানির আধিপত্য বিস্তৃত হলে ওই অঞ্চলে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন দেখা যায়। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে সরকারের আর কোনো আগ্রহ ছিল না, কারণ ওই ব্যবস্থায় রাজস্ব একেবারে স্থায়ী হয়ে গিয়েছিল। তাই প্রজার ক্ষতি না করে সরকারের রাজস্ব বৃদ্ধির চিন্তাভাবনা থেকে মহলওয়ারি বন্দোবস্ত উদ্ভব হয় 1822 খ্রিস্টাব্দে। এবার আসবো মহলওয়ারি বন্দোবস্ত। ইংরেজ আমলে যে ভূমি রাজস্ব ব্যবস্থায় সরকার কয়েকটি গ্রামের বা মহলে রাজস্ব গ্রাম প্রধানের মাধ্যমে আদায় করত, তাকে মহলওয়ারি বন্দোবস্ত বলা হয়। 1822 খ্রিস্টাব্দে 7ম আইন দ্বারা এই ব্যবস্থা প্রবর্তিত হয়। হোল্ড ম্যাকেঞ্জিকে মহলওয়ারি বন্দোবস্ত জনক বলা হয়। পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে মহলওয়ারি বন্দোবস্ত জনক কাকে বলা হয়। এই বন্দোবস্ত উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত ও গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে চালু ছিল। এখান থেকেও 1 নম্বরে কোশ্চেন আসতে পারে। মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য। 1 নম্বর, মহলওয়ারি বন্দোবস্ত একটি অঞ্চলের রাজস্ব নির্ধারণ করে গ্রামবাসীদের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়। 2, এই ব্যবস্থায় সরকার ও রায়তের মাঝে কোনো মধ্যস্বত্বভোগী ছিল না। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে মধ্যস্বত্বভোগী, যা অর্থাৎ জমিদাররা ছিল, কিন্তু এই ব্যবস্থায় ছিল না। এই ব্যবস্থায় 20 থেকে 30 বছর অন্তর রাজস্বের পরিবর্তন হতো। জমি জরিপ করে জমির উৎপাদন ক্ষমতা অনুসারে রাজস্ব নির্ধারিত হতো। এতে রাজস্বের হার ছিল উৎপন্ন ফসলের 2/3। মহলওয়ারি বন্দোবস্তের ফলাফল। মহলওয়ারি বন্দোবস্তের সুফল ও কুফল 2 দিক ছিল। এবার আসবো আমরা সুফল। 1, মহলওয়ারি বন্দোবস্তে গ্রাম প্রধান ছাড়া আর কোনো মধ্যস্বত্বভোগী ছিল না বলে শোষণ অত্যাচার ছিল না। 2, এই ব্যবস্থায় ইচ্ছামতো যখন তখন রাজস্ব বৃদ্ধি করা হতো না। 3, কোনো ব্যক্তি রাজস্ব দিতে না পারলে তা জমি থেকে উৎখাত করা হতো না বা তাকে জমি থেকে উৎখাত করা হতো না, কারণ সরকার গ্রামের প্রধানের মাধ্যমে রাজস্ব আদায় করত। কুফল, মহলওয়ারি বন্দোবস্তে কৃষক জমির মালিকানা সত্ত্ব পেত না, জমি ভোগ করার অধিকার পেত মাত্র। 2, অনেক সময় গ্রাম প্রধান এই ব্যবস্থায় কৃষকদের অত্যাচার করত। 3, এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল খুব বেশি। 4, কোনো কৃষক রাজস্ব দিতে না পারলে অন্য কৃষককে তা মিটিয়ে দিতে হতো, তা না হলে সকলের জমি হাতছাড়া হয়ে যেত। অর্থাৎ কেউ যদি দিতে না পারত রাজস্ব, তখন সে রাজস্বের পরিমাণ অন্য কোনো কৃষককে মিটিয়ে দিতে হতো। ঠিক আছে, তাই এই মহলওয়ারি বন্দোবস্ত একটি ভীতিপ্রদ পরীক্ষা বলে অভিহিত করা হয়। 5 দাগে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা করে কোনটি কৃষকদের ক্ষেত্রে কম ক্ষতিকারক ছিল বলে তোমার মনে হয়? যুক্তি দিয়ে লেখো। 3টিকে এরকম সাজাবে। বন্দোবস্তের স্থান, রাজস্ব আদায়, খাজনার হার কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল, আগেও আলোচনা করেছি। রায়তওয়ারি ব্যবস্থা কোথায় ছড়িয়ে পড়েছিল, মহলওয়ারি কোথায় ছড়িয়ে পড়েছিল। রাজস্ব আদায় কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল, দেখতে হবে কেমনভাবে রাজস্ব আদায় করতো, দেখতে হবে। খাজনার হার কেমন ছিল, যেমন হচ্ছে রায়তওয়ারি 20 থেকে 30, মহলওয়ারি 20 থেকে 30 বছর অন্তর এসব খাজনার হার। তারপর নিচে তোমাকে এভাবে লিখতে হবে, আমার মতে এই 3টি বন্দোবস্তের মধ্যে কম ক্ষতিকর ছিল চিরস্থায়ী বন্দোবস্তকে। যেমন কী কারণে? কৃষির উন্নতি, কৃষকদের উন্নতি এবং কৃষকের খাজনা দেওয়ার সুবিধা। এই 3টির ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে কৃষকদের কম ক্ষতি হয়েছিল। বুঝতে পারলে তো? এটা ভালো করে রাখবে, পরীক্ষা আসে নোটটা।
তারপরে দেখো 6 দাগ, ব্রিটিশ সরকার কেন ভারতে রেলপথ তৈরি করেন? কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারতে রেলপথ তৈরি করেন? এটা হচ্ছে 2 নম্বরও আসতে পারে, 4 নম্বর, 5 নম্বরও আসতে পারে। 2 নম্বরে এলে কী কী উদ্দেশ্য করেছিল ছোটো করে 3টে পয়েন্ট লিখলে, আর যখন বড় কোশ্চেন আসবে তখন এই ব্রিটিশ সরকার কেন ভারতের রেলপথ ব্যবস্থা প্রবর্তন করেছিল তখন এই পয়েন্টটাকে আমরা ভাগ ভাগ করে পয়েন্ট করে লিখব কী কী উদ্দেশ্যে। একটা হচ্ছে লর্ড ডালহৌসির উদ্দেশ্য, ভারতের রেলপথের জন্য কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয়। তার কি উদ্দেশ্য ছিল? 1, 2, 4টা উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্য কী ছিল? 2টো উদ্দেশ্য অর্থনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক কী, সামরিক কী, পরিশেষে কী বলা হয়? ঠিক আছে, সামরিক উদ্দেশ্য বিদ্রোহ দমন করার জন্য দ্রুত সেনাবাহিনী পাঠানো, সেনাবাহিনীর জন্য খাদ্য অস্ত্রশস্ত্র দ্রুত পাঠানো, অর্থাৎ এক স্থানে সেই সময় যে বিদ্রোহগুলো হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সেই সময় সেই বিদ্রোহগুলোকে দমন করার জন্য ইংরেজ সরকার কী করতো? অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে সৈন্যকে পাঠিয়ে দিত, অর্থাৎ রেল ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে এই অল্প সময়টা সম্ভবপর হলো। এছাড়া সেই সৈন্যদের খাদ্য, বিভিন্ন অস্ত্রশস্ত্র, তাদের হচ্ছে রসদ ইত্যাদি এই রেল ব্যবস্থার মাধ্যমে পাঠাতে সুবিধা হলো। তাই রেল ব্যবস্থা ইংরেজ সরকারের প্রবর্তনের মাধ্যমে তাদের বিভিন্ন দিক থেকে তাদের লাভবান হয়েছিল। কিন্তু আমরা বর্তমানকালে ভাবি যে যাক আমাদের জন্য মনে রেল ব্যবস্থা প্রবর্তন করেছে, আমরা রেলে চেপে যাচ্ছি, কিন্তু না, লর্ড ডালহৌসির প্রথম উদ্দেশ্য ছিল রেল ব্যবস্থার মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, তাদের সৈন্যবাহিনী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এটাই ছিল উদ্দেশ্য। ভালো করে পড়বে, ভালো করে নোট করে নেবে নাহলে। তারপরে চলে আসো 7 দাগের কোশ্চিন, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লেখো। কৃষির বাণিজ্যকরণের কেন্দ্র করে সাধারণ কৃষকদের ক্ষয়ক্ষতি, তাদের উপর রাজস্বের চাপ, কৃষক স্বার্থ রক্ষা, সরকারি অবহেলা ঘটতে থাকে। 1875 খ্রিস্টাব্দের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যের পুনা আহমদনগর জেলায় কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ তুলোর মূল্য হ্রাস। কারণ তুলোর মূল্য হ্রাসটা কী না, সে সময় হচ্ছে আমেরিকাতে গৃহযুদ্ধ বেঁধেছিল। ঠিক আছে, আমেরিকায় সে সময় গৃহযুদ্ধ বেঁধেছিল, অর্থাৎ আমেরিকায় গৃহযুদ্ধ বাঁধার ফলে আমেরিকা থেকে ইংল্যান্ড আর হচ্ছে তুলো নিয়ে আসতে পারতো না। আমেরিকা থেকে ইংল্যান্ড তখন আর তুলো নিয়ে আসতে পারতো না। ঠিক আছে, তখন ইংল্যান্ড কী করেছিল না হচ্ছে দক্ষিণ ভারত থেকে তুলো সংগ্রহ করতে লাগতো। দক্ষিণ ভারতে সে সময় প্রচুর পরিমাণে তুলো চাষ করা হতো, তাই দক্ষিণ ভারত থেকে তখন তারা তুলো সংগ্রহ করতে লাগলো। কিন্তু পরবর্তীকালে যখন আমেরিকায় গৃহযুদ্ধ থেমে গেল তখন পুনরায় কী হলো, ইংল্যান্ড আবার আমেরিকার কাছে তুলো আনতে শুরু করলো। এর ফলে দক্ষিণ ভারতের তুলো রপ্তানি কমে যায়। অপরদিকে আবার চাষিদের ভূমি রাজস্ব ব্যবস্থা, মহাজনদের সুদের হার বেড়ে যায়, কৃষকরা বিদ্রোহে ওঠে। তাহলে বুঝতে পারলে, প্রথম অবস্থায় আমেরিকা থেকে ইংল্যান্ড কী নিয়ে আসতো না, তুলো নিয়ে আসতো। যখন গৃহযুদ্ধ বেঁধেছিল তখন আর তুলো আনতে পারছিল না বা তুলো আনা বন্ধ হয়ে গিয়েছিল, তখন দক্ষিণ ভারত থেকে তারা তুলো আমদানি করতে লাগলো। কিন্তু পরবর্তীকালে যখন আমেরিকাতে আবার গৃহযুদ্ধ থেমে গেল তখন কী হলো না, পুনরায় আবার তারা আমেরিকা থেকে তুলো নিয়ে আসতে লাগলো। তখন দক্ষিণ ভারতে তুলো চাষের ভাটা পড়লো, অর্থাৎ এই ক্ষেত্রে ভূমি রাজস্ব মহাজনদের উপর সুদের হার বেড়ে গেল, তাই কৃষকরা বিদ্রোহে উঠেছিল। তারপরে কী আছে না, অত্যাধিক ভূমি রাজস্ব ব্যবস্থা কত পার্সেন্ট ছিল? 45 থেকে 55%। সাহুকার মহাজনদের শোষণ, সে সময় সাহুকার মহাজনদের উদ্ভব ঘটেছিল এবং তারা বিভিন্নভাবে তাদেরকে শোষণ করতে লাগলো। তাই এই সমস্ত উপযুক্ত কারণগুলির ফলে তারা দাক্ষিণাত্য হাঙ্গামায় জড়িয়ে পড়েছিল। আজকের মতো এখানে রাখি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করবে, দিলে সমস্ত ভিডিও, প্রত্যেকটি ক্লাসের সমস্ত ভিডিও টপিক অনুযায়ী পরপর তোমাদের দেয়া হবে, তোমরা অবশ্যই পরপর দেখতে পাবে। আজ এখানে রাখছি।